হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সাকসেস একাডেমি ক্লাসেস। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে এবং পড়াশোনা সবার খুব ভালো চলছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এই ক্লাস। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো লেটস স্টার্ট। তো আজকে আমরা যে চ্যাপ্টার পড়বো সেই চ্যাপ্টারের নাম হচ্ছে কি অর্গানিজম অ্যান্ড পপুলেশন। অর্গানিজম অ্যান্ড পপুলেশনের মধ্যে ফার্স্ট যে আমাদের টপিক পড়তে হবে, টপিকের নাম হচ্ছে কি ইকোলজি। টপিকের নাম কি? ইকোলজি। ফার্স্টে জানতে হবে ইকোলজি কি। ইকোলজি হচ্ছে অর্গানিজমের সাথে অর্গানিজম এবায়োটিক ফ্যাক্টরের সাথে যে ইন্টারাকশন বা যে স্টাডি করা হয়, তাকে বলা হয় কি ইকোলজি। কোশ্চেন আসতে পারে অর্গানিজম কি, এবায়োটিক ফ্যাক্টর কি। না, অর্গানিজম হচ্ছে একদম ছোট প্ল্যান্ট, সার্ভ থেকে স্টার্ট করে অ্যানিম্যাল পর্যন্ত, ডেভেলপমেন্ট অ্যানিম্যাল পর্যন্ত সমস্ত কিছু হচ্ছে কি অর্গানিজম। এবায়োটিক ফ্যাক্টর কি, যে পরেরটাই বলছি। ফার্স্টে বলি ইকোলজি কথাটা কোথা থেকে এসছে। না, ইকোলজি ওয়ার্ডটা দুটো ওয়ার্ড থেকে এসছে। একটা হচ্ছে ইকো, যাকে বলা হয় ঐকস। যার কথার অর্থ হচ্ছে হোম বা হ্যাবিটেট। আর এটা হচ্ছে লজি, এটা বলতে পারো লজি বা লগি বা লোগাস, যার কথার অর্থ হচ্ছে টু স্টাডি। তাহলে হোম বা হ্যাবিটেট টু স্টাডিকে আমরা বলবো কি ইকোলজি। ক্লিয়ার? তাহলে হোম বা হ্যাবিটেট টু স্টাডিকে আমরা কি বলবো? ইকোলজি। যদি আমরা ইকোলজির ডেফিনেশন জানতে চাই, আমরা বলতে পারি এনসিআরটি, অ্যাকর্ডিং টু দ্য এনসিআরটি, না ইকোলজি ইজ এ সাবজেক্ট, বলতে পারি আমরা ইকোলজি ইজ এ সাবজেক্ট হুইচ স্টাডিজ the interaction among organisms and between the organism and its physical abiotic environment. ফিজিক্যাল, যাকে আমরা বলছি abiotic environment. তাহলে একে আমরা বলবো কি ইকোলজি। তাহলে ইকোলজি ইজ এ সাবজেক্ট which studies the interaction among organism and between the organism and its physical environment, যাকে বলছি এবায়োটিক। এবারে আমরা আসবো ইকোলজি অর্গানিজমের সাথে এনভায়রনমেন্টের এনভায়রনমেন্টের মধ্যে দুটো ফ্যাক্টর থাকবে, একটা হচ্ছে বায়োটিক ফ্যাক্টর, একটা হবে এবায়োটিক ফ্যাক্টর। অর্গানিজমের এনভায়রনমেন্টের বায়োটিক ফ্যাক্টরের মধ্যে পড়ে প্ল্যান্টস, অ্যানিমেলস অ্যান্ড মাইক্রোবস। এবায়োটিক ফ্যাক্টরের মধ্যে পড়ে লাইট, ওয়াটার, টেম্পারেচার অ্যান্ড সয়েল।
তাহলে আমরা কি জানলাম, এনভায়রনমেন্টের মধ্যে বায়োটিক ফ্যাক্টর, এবায়োটিক ফ্যাক্টর। বায়োটিক ফ্যাক্টরের মধ্যে প্ল্যান্টস, অ্যানিমালস, মাইক্রোবস। এবায়োটিক ফ্যাক্টরের মধ্যে লাইট, ওয়াটার, টেম্পারেচার, সয়েল। অর্গানিজমের এনভায়রনমেন্টের বায়োটিক ফ্যাক্টরের সাথে কি বললাম, অর্গানিজমের এনভায়রনমেন্টের বায়োটিক ফ্যাক্টরের সাথে ইন্টারাকশন বা স্টাডিকে আমরা বলবো ইকোসিস্টেম। অ্যান্ড অর্গানিজমের সাথে এনভায়রনমেন্টের এবায়োটিক ফ্যাক্টরের ইন্টারাকশন বা স্টাডিকে আমরা বলবো ইকোলজি। আমরা দুটো টপিক পাবো, একটা হচ্ছে ইকোলজি, একটা হচ্ছে ইকোসিস্টেম। ইকোলজি আমরা তাকেই বলবো অর্গানিজমের এনভায়রনমেন্টের এবায়োটিক ফ্যাক্টরের সাথে যে ইন্টারাকশন বা স্টাডি করা হয় তাকে বলা হয় ইকোলজি। অ্যান্ড অর্গানিজমের সাথে এনভায়রনমেন্টের বায়োটিক ফ্যাক্টরের যে ইন্টারাকশন বা স্টাডি করা হয় তাকে বলা হয় ইকোসিস্টেম। ক্লিয়ার? তাহলে ইকোসিস্টেম এন্ড ইকোলজির মধ্যে ডিফারেন্স না, ইকোলজিতে থাকবে অনলি বায়োটিক ফ্যাক্টর এন্ড এবায়োটিক ফ্যাক্টরও থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে ইকোসিস্টেম এন্ড ইকোলজির মধ্যে কি থাকবে, অনলি এবায়োটিক ফ্যাক্টর। তাহলে অর্গানিজমের সাথে বায়োটিক ফ্যাক্টরের ইন্টারাকশন বা স্টাডিকে বলা হয় ইকোসিস্টেম, অর্গানিজমের সাথে এনভায়রনমেন্টের এবায়োটিক ফ্যাক্টরের ইন্টারাকশন বা স্টাডিকে বলা হয় ইকোলজি। ক্লিয়ার? নেক্সট আমরা একটা টপিক আসবো যেটা আমরা বলবো নিকে বা নিচে। নিকে বা নিচে আমরা কি সেটা দেখবো। দেখো, নিকে বা নিচে আমরা দুটো ডিফারেন্স করব। একটা হচ্ছে হোম বা হ্যাবিটেট যাকে বলছি, একটা হচ্ছে নিকে বা নিচে যাকে বলছি। এটা অনেকে নিকে বলতে পারে বা নিচে বলতে পারে। নিকে বা নিচে আর হোম বা হ্যাবিটেট। হোম বা হ্যাবিটেট আমরা তাকেই বলবো না ফিজিক্যাল প্লেস, physical place at which organism live, and নিকে বা নিচে আমরা বলবো ফাংশন এন্ড রোল অফ অর্গানিজম। দুটো টপিক হলো, একটা হচ্ছে হোম বা হ্যাবিটেট, একটা হচ্ছে নিকে বা নিচে। হোম বা হ্যাবিটেট হচ্ছে ফিজিক্যাল প্লেস অ্যাট হুইচ অর্গানিজম লিভ, আর নিকে বা নিচে হচ্ছে ফাংশনাল রোল অফ অর্গানিজম। এবার নিকে বা নিচেকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করি। নিকে বা নিচেকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করি। নিকে বা নিচেকে টোটাল 3 ভাগে ভাগ করা হয়। ফার্স্ট আসবো আমরা ট্রফিক পজিশন। ট্রফিক পজিশন কি বলছে, নেক্সট আমরা আসবো রিসোর্স ইউটিলাইজেশন, নেক্সট আসবো টলারেন্স রেঞ্জ। ফার্স্টে বলি ট্রফিক পজিশন। ট্রফিক পজিশন আমরা কাকে বলবো, যদি একটা এক্সাম্পল দিই ম্যাঙ্গো আর লায়ন। ট্রফিক পজিশন বলতে এদের পজিশন সেম হবে, মানে এদের যেটা যেখানে বাস করে, মানে এই যে অর্গানিজম লিভ, মানে এদের হোম বা হ্যাবিটেট কি হবে, সেম হবে। হোম হ্যাবিটেট কি হবে সেম, ম্যাঙ্গো আর লায়ন দুটোই কোথায় থাকে, এনভায়রনমেন্টের মধ্যে থাকে, মানে হোম হ্যাবিটেট সেম, কিন্তু এরা কি ডিফারেন্ট স্পিসিস, এদের ফাংশনের রোল আলাদা। ওকে, বাট এদের ট্রফিক পজিশন সেম, এটা আমরা বলতে পারি নিকে বা নিচে। ক্লিয়ার? তার কারণে এখানে কিন্তু হোম বা হ্যাবিটেট লিখেছিলাম। আচ্ছা, নেক্সট আমরা আসবো রিসোর্স ইউটিলাইজেশন। এটা যদি আমরা এক্সাম্পল দিয়ে বুঝি, রিসোর্স ইউটিলাইজেশন হচ্ছে ম্যাঙ্গো আর গ্রাস। দেখো, ম্যাঙ্গো আর গ্রাসের মধ্যে এরা সেম স্পিসিস হতে পারে, বাট এদের ট্রফিক পজিশনও সেম হতে পারে, বাট ম্যাঙ্গো হবে ট্রিজ বাট গ্রাস কি হার্ব, তাই না? তাহলে গ্রাস হচ্ছে হার্ব, ম্যাঙ্গো হচ্ছে ট্রিজ, এদের রিসোর্স ইউটিলাইজেশন সেম হতে পারে। ক্লিয়ার? কিন্তু এরা দুজন কিন্তু আলাদা আলাদা ভাবে এদের ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ট্রিজ, একটা হচ্ছে হার্ব। ক্লিয়ার? নেক্সট আসবো কি টলারেন্স রেঞ্জ। থার্ড পয়েন্ট আসবো টলারেন্স রেঞ্জ। টলারেন্স রেঞ্জ কি বলছে, টলারেন্স রেঞ্জ বলছে যদি আমরা এক্সাম্পল নিই ম্যাঙ্গো আর পাইনের,
দেখো ম্যাঙ্গো পাইনের ট্রপিক পজিশন বা হোম বা হ্যাবিটেট সেম, এদের রিসোর্স ইউটিলাইজেশন সেম, এদের রিসোর্স সেম, বাট ম্যাঙ্গো লাইনের মধ্যে রিসোর্স তো সেম ছিল না, বাট ম্যাঙ্গো গ্রাসের মধ্যে রিসোর্স ইউটিলাইজেশন সেম হলে এটা ম্যাঙ্গো হচ্ছে ট্রিজ, গ্রাস হচ্ছে হার্ব। কিন্তু টলারেন্স রেঞ্জের মধ্যে আমরা যদি ম্যাঙ্গো আর পাইনকে দেখি, ম্যাঙ্গো আর পাইন দুটো এনভায়রনমেন্টের মধ্যে থাকে, ট্রপিক পজিশন সেম, এরা দুজনের রিসোর্স সেম, এদের সোর্স সেম, এদের হচ্ছে তাহলে এদের রিসোর্স ইউটিলাইজেশন সেম। অ্যান্ড ম্যাঙ্গো হচ্ছে ট্রিজ, পাইনও হচ্ছে ট্রিজ, এদের টলারেন্স রেঞ্জও সেম, টলারেন্স রেঞ্জও সেম। এখানে দুটো ইম্পর্টেন্ট লাইন, একটা হচ্ছে টু ডিফারেন্ট স্পিসিস নেভার শেয়ার দ্য সেম নিকে। কি বলছে? বলছে টু ডিফারেন্ট স্পিসিস নেভার শেয়ার দ্য সেম নিকে, দুটো ডিফারেন্ট স্পিসিস কখনো নিজেদের মধ্যে সেম নিকে শেয়ার করতে পারবে না বা শেয়ার করে না, বাট সেম নিকে between two different species may be similar, তাহলে নিকে যদি সেম হয়, দুটো ডিফারেন্ট স্পিসিস হতে পারে কিন্তু নিকে সেম হলে তাদের মধ্যে সেটা কিন্তু সিমিলার থাকবে। সেম নিকে বিটুইন টু ডিফারেন্ট স্পিসিস মে বি সিমিলার, দুটো ডিফারেন্ট স্পিসিস কিন্তু নিকে সেম হলে তাদের মধ্যে যে কোনো একটা নিকে কিন্তু সেম হতে পারে। একে বলা হয় নিকে ওভারল্যাপিং। কোশ্চেন আছে নিকে ওভারল্যাপিং কি, বা নিকে ওভারল্যাপিং বলতে আমরা কি বুঝি? একে আমরা বলবো নিকে ওভারল্যাপিং। নিকে ওভারল্যাপিং কাকে বলবো না, সেম নিকে বিটুইন টু ডিফারেন্ট স্পিসিস নেভার মে বি সিমিলার। যেমন ছিল নিকে ওভারল্যাপ ইন্ডিকেটস, এই লাইনটা লিখে রাখতে পারো, নিকে ওভারল্যাপ ইন্ডিকেটস Nikke overlap indicates sharing of one or more resources between two species. Clear? তাহলে এটাকে আমরা বলবো কি নিকে ওভারল্যাপ। নেক্সট টপিক আসবো ফিজিওলজিক্যাল ইকোলজি। ফিজিওলজিক্যাল ইকোলজি হচ্ছে ইকোলজি at organism level, at organism level। তাহলে কোশ্চেন আসতে পারে অর্গানিজম লেভেলের ইকোলজিকে আমরা কি বলবো? ফিজিওলজিক্যাল ইকোলজি। তাহলে কি বললাম না, অর্গানিজম লেভেলের আমরা ইকোলজিকে কি বলবো? ফিজিওলজিক্যাল ইকোলজি। এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট লাইন যেটা থেকে কোশ্চেন আছে সেটা হচ্ছে কি ফিজিওলজিক্যাল ইকোলজি ইজ নট সার্ভাইভাল but also reproduction, not survival but also reproduction। ক্লিয়ার হয়েছে? not survival but also reproduction। ক্লিয়ার? নেক্সট আমরা আসবো কি, তাহলে আমরা কি কি টপিক পড়লাম? ফার্স্টে বললাম ইকোলজি বলতে আমরা কি বুঝি, নেক্সট আমরা বললাম নিকে বা নিচে, তার তিনটে ভাগ, টপিক পজিশন, রিসোর্স ইউটিলাইজেশন, টলারেন্স রেঞ্জ। নেক্সট বললাম আমরা ফিজিওলজিক্যাল ইকোলজি, না ইকোলজি এট অর্গানিজম লেভেলকে আমরা বলবো ফিজিওলজিক্যাল ইকোলজি। ফিজিওলজিক্যাল ইকোলজি ইজ নট সার্ভাইভাল বাট অলসো রিপ্রোডাকশন। নেক্সট আমরা পড়বো ইকোলজিক্যাল হায়ারকি। ইকোলজিক্যাল হায়ারকি বলতে আমরা কি বুঝি? নেক্সট আমরা পড়বো ইকোলজিক্যাল হায়ারকি। ইকোলজিক্যাল হায়ারকি আমরা ক্লাস 11-এ পড়েছি হায়ারকি, ট্যাক্সোনমিতে আমরা পড়েছি ট্যাক্সোনমিক হায়ারকি। সেখানে সেরকম ভাবে কিছু কিছু এখানে লেভেল রয়েছে। কি কি লেভেল রয়েছে দেখবো এক এক করে। ফার্স্টে আসবে অর্গানিজম, সিরিড হাপের মতো। নেক্সট আসবে পপুলেশন
একটা একটা করে বলছি, কোনটাকে কি বলছি বা কিভাবে আমরা সেটাকে ব্যাখ্যা করছি। নেক্সট আসবে কমিউনিটি। কমিউনিটির পরে আমরা পড়বো ইকোসিস্টেম। দাও, এখানে আসছে ইকোসিস্টেম, যেটাকে আমরা বলেছিলাম অর্গানিজমের সাথে এনভায়রনমেন্টের বায়োটিক ফ্যাক্টরের যে ইন্টারাকশন বা স্টাডি করা হয়, সেটা বায়োটিক হতে পারে এবায়োটিক। ইকোসিস্টেমে দুটোই আছে, বায়োটিকও আছে এবায়োটিকও আছে, কিন্তু শুধুমাত্র এবায়োটিক আছে কিন্তু ইকোলজিতে। ইকোসিস্টেম। নেক্সট আমরা পড়বো কি বায়োম। দেখো একটা একটা করে আসি। ফার্স্ট আসছি অর্গানিজম। অর্গানিজমে কি বলছে, অর্গানিজমটা কাকে বলবো বা অর্গানিজম বলতে আমরা কি বুঝবো। দেখো ধরো না, এ একটা অর্গানিজম, বি একটা অর্গানিজম, দুটো আলাদা আলাদা অর্গানিজম। ধরো না এ হচ্ছে ম্যাঙ্গো, বা ধরো না এ হচ্ছে লায়ন, বি হচ্ছে টাইগার বা বি হচ্ছে ক্যাট, ঠিক আছে। বাট এ একটা ডিফারেন্ট স্পিসিস, বি একটা স্পিসিস, এ আর বি কিন্তু টু ডিফারেন্ট স্পিসিস। এ একটা অর্গানিজম, বি একটা অর্গানিজম, এরকম ভাবে ডিফারেন্টকে আমরা বলবো কি অর্গানিজম। সে প্ল্যান্টস হতে পারে, অ্যানিমালস হতে পারে, মাইক্রোবস হতে পারে। নেক্সট আমরা আসবো পপুলেশন। দেখবে এ অর্গানিজম বা সেম স্পিসিসের অর্গানিজম একসাথে অ্যাড হয়ে যে তৈরি করে তাকে আমরা বলবো কি পপুলেশন। তাকে আমরা কি বলবো পপুলেশন। সেম স্পিসিসের অর্গানিজম একসাথে অ্যাড হয়ে বা একসাথে জড়ো হয়ে যা তৈরি করে তাকে আমরা বলবো পপুলেশন। তো আমরা এখান থেকে বলতে পারি পপুলেশন কিন্তু কি হবে, সেম স্পিসিসের হবে। পপুলেশনের মধ্যে কি থাকবে, সেম স্পিসিস থাকবে, পপুলেশনের মধ্যে সেম স্পিসিস থাকবে। বাট কমিউনিটি আমরা কি বলবো, ডিফারেন্ট স্পিসিসের অর্গানিজম একসাথে অ্যাড হয়ে যা তৈরি করে তাকে আমরা বলি কমিউনিটি। কি বললাম, ডিফারেন্ট স্পিসিসের অর্গানিজম, এ একটা স্পিসিসের অর্গানিজম, বি একটা অন্য স্পিসিসের অর্গানিজম একসাথে অ্যাড হয়ে যা তৈরি করেছে তাকে আমরা বলবো কমিউনিটি। তো আমরা কমিউনিটি বলতে পারি, কমিউনিটি হতে পারে ডিফারেন্ট স্পিসিসের, কমিউনিটি হতে পারে ডিফারেন্ট স্পিসিসের। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি পড়লাম, ওয়েট, তাহলে আমরা কি দেখলাম যে ইকোলজিক্যাল হায়ারার্কিতে আমরা ফার্স্টে তিনটে টপিক পড়লাম, অর্গানিজম, পপুলেশন, কমিউনিটি। এ একটা স্পিসিস অর্গানিজম, বি অন্য একটা স্পিসিসের অর্গানিজম রয়েছে এনভায়রনমেন্টের মধ্যে। এই এ স্পিসিসের অর্গানিজম মানে সেম স্পিসিসের অর্গানিজম একসাথে অ্যাড হয়ে কি তৈরি করছে, পপুলেশন তৈরি করছে। এ স্পিসিসের অর্গানিজম একসাথে অ্যাড হয়েছে, আর বি স্পিসিসের অর্গানিজম একটা আলাদাভাবে একসাথে অ্যাড হয়েছে। আমরা দুটোকে কি বলবো, পপুলেশন। নেক্সট, এ স্পিসিসের অর্গানিজম আর বি স্পিসিসের অর্গানিজম মানে ডিফারেন্ট স্পিসিসের অর্গানিজম একসাথে অ্যাড হয়ে কি তৈরি করেছে, কমিউনিটি তৈরি করেছে। কি তৈরি করেছে, কমিউনিটি। ক্লিয়ার হয়েছে? তো আমরা বলতে পারি পপুলেশন হবে কিন্তু সেম স্পিসিস, কমিউনিটি হবে কিন্তু ডিফারেন্ট স্পিসিসের। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা কি বললাম, পপুলেশন হবে কিন্তু সেম স্পিসিস, আর কমিউনিটি হবে কিন্তু ডিফারেন্ট স্পিসিস। নেক্সট আমরা আসবো কি ইকোসিস্টেম। ইকোসিস্টেমে ফার্স্টেই বলেছি এখানে থাকতে পারে বায়োটিক ফ্যাক্টর, থাকতে পারে এবায়োটিক ফ্যাক্টর। তাহলে তাহলে কি বললাম, অর্গানিজমের সাথে বায়োটিক ফ্যাক্টরের ইন্টারাকশন বা স্টাডিকে আমরা বলতে পারি ইকোসিস্টেম। অর্গানিজমের এনভায়রনমেন্টের এবায়োটিক ফ্যাক্টরের সাথে ইন্টারাকশন বা স্টাডিকে আমরা বলবো ইকোলজি। অর্গানিজমের এই বায়োটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টের বায়োটিক ফ্যাক্টর, এবায়োটিক ফ্যাক্টরকে দুটোকে একসাথে ইন্টারাকশন বা স্টাডিকে আমরা বলবো ইকোসিস্টেম। ইকোসিস্টেমকে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নেচার, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নেচার বলেছে ইপিওডাম, বলেছে ইপিওডাম। এখান থেকে কোশ্চেন আসতে পারে, কে বলেছে, ইপিওডাম। নেক্সট আসবো সিম্বল রিপ্রেজেন্টস নেচার, সিম্বল রিপ্রেজেন্টস নেচার, নেচারের সিম্বল রিপ্রেজেন্ট করে এজি ট্যানসলে, এজি ট্যানসলে। ফার্স্টে বললাম তাহলে ইকোসিস্টেম, বায়োটিক ফ্যাক্টর প্লাস এবায়োটিক ফ্যাক্টর বলবো আমরা ইকোসিস্টেম। স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ নেচার বলেছে ইপিওডাম। অ্যান্ড ইকোসিস্টেম নাকি সিম্বল রিপ্রেজেন্টস নেচার, নেচারের সিম্বলকে রিপ্রেজেন্ট করে সেটা বলেছে এজি ট্যানসলে।
নেক্সট আসবে বায়োম। বায়োমের মধ্যে থাকতে পারে বায়োটিক ফ্যাক্টর, এবায়োটিক ফ্যাক্টর। আমরা সোজা কথায় বায়োমকে বলতে পারি কোনো ধরনের এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট এর মধ্যে থাকতে পারে বায়োটিক ফ্যাক্টর, থাকতে পারে এবায়োটিক ফ্যাক্টর। ক্লিয়ার? ওকে। নেক্সট নেক্সট আমরা আসবো, এখান থেকে কিছু কোশ্চেন দেয়। কিরকম কোশ্চেন দেয়? কোশ্চেন দেয় স্মলেস্ট ইউনিট অফ ইকোলজিক্যাল হায়ারার্কি। লিখি কোশ্চেনগুলো লিখি। বলছে স্মলেস্ট ইউনিট অফ ইকোলজিক্যাল হায়ারার্কি। নেক্সট বলছে লার্জেস্ট ইউনিট অফ ইকোলজিক্যাল হায়ারার্কি। নেক্সট বলছে স্মলেস্ট ইউনিট অফ নেচার। নেক্সট বলছে লার্জেস্ট ইউনিট অফ নেচার। ফার্স্টে বলি এখানে যেটা একদম এখানে এটা হচ্ছে লোয়ার থেকে হায়ারের দিকে যায়, মানে এটা স্মলেস্ট থেকে হাইয়েস্টের দিকে যায়, আচ্ছা লার্জেস্টের দিকে যায়। এবারে বলি অর্গানিজম, পপুলেশন, কমিউনিটি, এই তিনটে টপিক কিন্তু পড়ে পপুলেশন, কমিউনিটি, এই তিনটে টপিক কিন্তু পড়ে ইকোলজিতে। এখান থেকে স্টার্ট হয় ইকোসিস্টেম। তো এখানে যদি বলো স্মলেস্ট ইউনিট অফ ইকোলজিক্যাল হায়ারার্কি, আমরা কি বলতে পারি? তাহলে স্মলেস্ট ইউনিট অফ ইকোলজিক্যাল হায়ারার্কি কি হবে? স্মলেস্ট ইউনিট অফ ইকোলজিক্যাল হায়ারার্কির মধ্যে অর্গানিজম। অর্গানিজম। নেক্সট বলছে লার্জেস্ট ইউনিট অফ ইকোলজিক্যাল হায়ারার্কি, বলতে পারে সে বায়োম হতে পারে। বায়োম আমি বলবো হবে না, কেন? এটা কি হায়ারার্কি? ইকোলজিক্যাল হায়ারার্কি। বায়োমের মধ্যে এনভায়রনমেন্ট মানে বায়োটিক ফ্যাক্টর থাকবে, এবায়োটিক ফ্যাক্টর থাকবে, কিন্তু এখান থেকে স্টার্ট হচ্ছে ইকোসিস্টেম থেকে বায়োটিক ফ্যাক্টর, এবায়োটিক ফ্যাক্টর। কিন্তু আমরা জেনে এসেছি ইকোলজি মানে অর্গানিজমের সাথে অনলি এবায়োটিক ফ্যাক্টরের ইন্টারাকশন বা স্টাডিকে আমরা বলবো ইকোলজি। তো কমিউনিটি অব্দি আমাদের কি হচ্ছিল? এবায়োটিক ফ্যাক্টর ছিল, কিন্তু ইকোসিস্টেমে এসে বায়োটিক ফ্যাক্টর অ্যাড হলো। তার কারণে লার্জেস্ট ইউনিট অফ ইকোলজিক্যাল হায়ারার্কি কি হবে? কমিউনিটি। কি হবে? কমিউনিটি। নেক্সট আমরা আসবো স্মলেস্ট ইউনিট অফ নেচার। স্মলেস্ট ইউনিট অফ নেচার আমরা বলবো ইকোসিস্টেম। কেন? নেচারের মধ্যে বায়োটিক ফ্যাক্টরও থাকে, এবায়োটিক ফ্যাক্টরও থাকে, তো তার কারণে আমরা স্মলেস্ট ইউনিট অফ নেচার বলতেই পারি ইকোসিস্টেম। নেক্সট আসবে লার্জেস্ট ইউনিট অফ নেচার, এটাতে আসবে কি? বায়োম। ক্লিয়ার হয়েছে? এই চারটে ক্লিয়ার করতে হবে। স্মলেস্ট ইউনিট অফ ইকোলজিক্যাল হায়ারার্কি অর্গানিজম, লার্জেস্ট ইউনিট অফ ইকোলজিক্যাল হায়ারার্কি কমিউনিটি, স্মলেস্ট ইউনিট অফ নেচার ইকোসিস্টেম, লার্জেস্ট ইউনিট অফ নেচার বায়োম। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। নেক্সট আমরা আসবো কি? ইকোলজি। ইকোলজি তো আমরা পড়ছিলামই, কিন্তু ইকোলজির ক্লাসিফিকেশন বা ভাগ দেখব। ইকোলজিকে টোটাল দু ভাগে ভাগ করা হয়। ইকোলজিকে টোটাল দু ভাগে ভাগ করা হয়। কি কি ভাগে ভাগ করা হয়? একটা হচ্ছে অটো ইকোলজি, একটা হচ্ছে সিন ইকোলজি। একটা হচ্ছে অটো ইকোলজি, একটা হচ্ছে সিন ইকোলজি। অটো ইকোলজি আমরা তাকেই বলবো, মনে রাখবে অনেকে অনেক রকম ভাবে বোঝায়, বাট অটো ইকোলজি শুধু একটা টপিক মনে রাখবে, সেটা হচ্ছে কি সেম স্পিসিসের হবে। সিন ইকোলজি ডিফারেন্ট স্পিসিসের হবে। কোশ্চেন কিরকম থাকে বলে দিচ্ছি, কিভাবে বুঝবো সেম স্পিসিস না ডিফারেন্ট স্পিসিস। এটার বলে রাখি অটো ইকোলজি ইউনিট হচ্ছে কি? স্পিসিস। এগুলো জাস্ট বলতে বলছি, বাট অটো ইকোলজি মনে রাখতে হবে সেম স্পিসিস, সিন ইকোলজি মনে রাখতে হবে ডিফারেন্ট স্পিসিস। ঠিক আছে? মনে রাখো অটো ইকোলজি হচ্ছে স্টাডি দ্য ইন্ডিভিজুয়াল লেভেল, বাট এটা হচ্ছে সিন ইকোলজি হচ্ছে স্টাডি দ্য গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল, স্টাডি দ্য গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল। বাট এখান থেকে দুটো জিনিস মনে রাখতে পারো, একটা হচ্ছে সিন ইকোলজি ডিফারেন্ট স্পিসিস, অটো ইকোলজি সেম স্পিসিস। এটা হচ্ছে আনসার কি? এবার এখান থেকে আনসার হবে কি হবে? কোশ্চেন কি হবে? তাই কোশ্চেন দেয় এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং। কোশ্চেন এরকম থাকে, কোশ্চেন থাকে এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং effect of global warming on human population is an example of, লিখতে হবে একটা আছে এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং
দু ধরনের কোশ্চেন দিচ্ছি। এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং on a local population is an example of কি হবে? দেখো ফার্স্টে বলি এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন হিউম্যান পপুলেশন, এখানে উল্লেখ করে বলে দিয়েছে হিউম্যান পপুলেশন, শুধুমাত্র হিউম্যান পপুলেশন মানে হিউম্যান হচ্ছে সেম স্পিসিস, যত হিউম্যান আছে তাদের সব সেম স্পিসিস হবে। তাহলে সেম স্পিসিসের অর্গানিজমের যদি এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে তাহলে সেটা কার এক্সাম্পল হবে? এক্সাম্পল হবে অটো ইকোলজি। অটো ইকোলজি হয় সেম স্পিসিস, সিন ইকোলজি হয় ডিফারেন্ট স্পিসিস। বাট নেক্সট কোশ্চেন বলছে লোকাল পপুলেশন। লোকাল পপুলেশনের মধ্যে থাকতে পারে হিউম্যান, থাকতে পারে লায়ন, বা এখানে আমরা যদি বলি লিভিং অর্গানিজম, লোকাল পপুলেশনে থেকে এখানে যদি আমরা বলি লিভিং অর্গানিজম, লিভিং অর্গানিজম দিলে বোঝা যাবে। লিভিং অর্গানিজম দিলে বোঝা যাবে লিভিং অর্গানিজমের প্ল্যান্ট আসতে পারে, অ্যানিমালস আসতে পারে, মাইক্রোবস আসতে পারে। তাহলে ডিফারেন্ট স্পিসিসের অর্গানিজম হতে পারে, তাকে আমরা বলবো কি সিন ইকোলজি। সিন ইকোলজি। তাহলে কি বললাম? অটো ইকোলজি হলে হবে সেম স্পিসিস, আর সিন ইকোলজি হলে হবে ডিফারেন্ট স্পিসিস। এক্সাম্পল দেখলাম এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন হিউম্যান পপুলেশন ইজ অ্যান এক্সাম্পল অফ অটো ইকোলজি। নেক্সট দেখলাম এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং অন লিভিং অর্গানিজম ইজ অ্যান এক্সাম্পল অফ সিন ইকোলজি। নেক্সট হবে পপুলেশন। নেক্সট টপিক আসবে পপুলেশন। এতটা হলো কি ইকোলজি অবধি পড়লাম, এবারে আসবে পপুলেশন। পপুলেশন হচ্ছে কি গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ সেম স্পিসিস কে আমরা বলবো কি পপুলেশন। গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল অফ সেম স্পিসিস। আমরা পপুলেশন পড়ার সময় পড়েছিলাম যখন সেম স্পিসিসের অর্গানিজম সব একসাথে অ্যাড হয়ে পপুলেশন তৈরি করে। ক্লিয়ার? পপুলেশনের মধ্যে তিনটে পার্ট পড়বো বা তিনটে ক্লাসিফিকেশন। একটা হচ্ছে কি লোকাল পপুলেশন, একটা পড়বো সিস্টার পপুলেশন, একটা পড়বো মেটা পপুলেশন। ফার্স্টে পড়বো লোকাল পপুলেশন। লোকাল পপুলেশন বলতে পপুলেশন ইনহ্যাবিটিং ইন এ লোকালিটি ফর লং ডিউরেশন। ধরে নিই এ স্পিসিসের অর্গানিজম অনেক বছর ধরে একটা জায়গায় অ্যাড আছে, একসাথে আছে, আর বি স্পিসিসের অর্গানিজম অনেক দিন ধরে একটা জায়গায় স্থির আছে। তো আমরা বলতে পারি এই দুটোকে আমরা কি বলতে পারি? পপুলেশন বলতে পারি বা লোকাল পপুলেশন বলতে পারি। এর ক্ষেত্রে এই জায়গাটা হবে কি লোকাল, বি এর ক্ষেত্রে এই জায়গাটা হবে বি এর ক্ষেত্রে লোকাল এরিয়া। তো তার কারণে একে আমরা বলবো কি লোকাল পপুলেশন। নেক্সট আমরা আসবো সিস্টার পপুলেশন। নেক্সট আমরা আসবো সিস্টার পপুলেশন। সিস্টার পপুলেশন আমরা কাকে বলবো? সিস্টার পপুলেশন বলবো টু লোকাল পপুলেশনের মধ্যে যে রিলেশন তাকে আমরা বলবো সিস্টার পপুলেশন। ধরে নিলাম এ স্পিসিসের অর্গানিজম এক জায়গায় আছে, বি স্পিসিসের অর্গানিজম আরেকটা জায়গায় আছে। ধরে নিলাম এটাকে আমরা কোটা, এটাকে আমরা কলকাতা। তো আমরা বলতে পারি এ স্পিসিসের অর্গানিজম অনেক দিন ধরে কোটায় থাকার কারণে এ স্পিসিসের কাছে কোটা কি একটা লোকাল পপুলেশন, বি স্পিসিস অনেকদিন ধরে কলকাতায় থাকার কারণে বি স্পিসিসের কাছে কলকাতা কি একটা লোকাল পপুলেশন। দুটো লোকাল পপুলেশনের মাঝে যে রিলেশন বা সম্পর্ক তাকে আমরা বলবো কি সিস্টার পপুলেশন। তাহলে আমরা কি বলতে পারি? সিস্টার পপুলেশন। ক্লিয়ার? নেক্সট আসবো মেটা পপুলেশন। থার্ড পয়েন্ট আসবো মেটা পপুলেশন। মেটা পপুলেশন। মেটা পপুলেশন কাকে বলবো? ধরে নিলাম এ স্পিসিসের অর্গানিজম অনেকদিন ধরে কোটায় আছে, তো এ স্পিসিসের কাছে কোটা কি একটা লোকাল পপুলেশন, এবং বি স্পিসিসের কাছে বি স্পিসিস একটা কলকাতা অনেকদিন ধরে আছে, তো বি স্পিসিসের কাছে কলকাতা কি একটা লোকাল পপুলেশন। বাট কোটায় থাকা এ স্পিসিস কোনো কাজের সূত্রে কলকাতায় থাকা বি স্পিসিসের কাছে এলো, এখানে ডিফারেন্ট স্পিসিস হলো, বাট এ কিন্তু প্রথম থেকে এখানে ছিল না, তো তার কারণে এ কিন্তু ফার্স্টে এর কাছে কলকাতা লোকাল পপুলেশন হবে না। তো আমরা বলতে পারি এ এখন অনেকদিন থাকার ফলে এ স্পিসিসের কাছে কলকাতা হয়ে যাবে লোকাল পপুলেশন হয়ে যাবে, লোকাল পপুলেশন হয়ে যাবে। তোমরা বলতে পারি এই এদের ক্ষেত্রে কোটা হচ্ছে লোকাল পপুলেশন, বাট এই এর ক্ষেত্রে কলকাতা হচ্ছে লোকাল পপুলেশন।
তাই তো। তো আমরা বলতে পারি তাহলে এই কোটা আর কলকাতা এখানে দুটো ডিফারেন্ট স্পিসিস আছে, বাট এখানে এর ক্ষেত্রে যেহেতু এটা লোকাল পপুলেশন হয়ে গেছে, এর ক্ষেত্রে যেহেতু এটা এই কোটা লোকাল পপুলেশন, দুটো এর ক্ষেত্রে সেম স্পিসিসের অর্গানিজমের ক্ষেত্রে লোকাল পপুলেশন দুটো ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা বলবো কি মেটা পপুলেশন। তখন তাকে আমরা বলবো মেটা পপুলেশন। এখান থেকে আমরা দুটো লাইন লিখতে পারি, অল দ্য মেটা পপুলেশন আর সিস্টার পপুলেশন, বাট অল সিস্টার পপুলেশন নট মেটা পপুলেশন। কিভাবে বলছে, অল দ্য মেটা পপুলেশন, all the meta population are sister population, সিস্টার পপুলেশন। অল দ্য মেটা পপুলেশন আর সিস্টার পপুলেশন। কেন? এই এর ক্ষেত্রে কোটা কি লোকাল পপুলেশন, এই বির ক্ষেত্রে কলকাতা কি লোকাল পপুলেশন, কিন্তু এখন এই এর ক্ষেত্রে কলকাতা কি লোকাল পপুলেশন, তাহলে দুটো লোকাল পপুলেশন, এই দুটোর মধ্যে সম্পর্ক বা এই দুটোকে আমরা কি বলি মেটা পপুলেশন। তাহলে এই কিন্তু এই একটা লোকাল পপুলেশন আর একটা লোকাল পপুলেশনের মধ্যে রিলেশনকে আমরা বলি সিস্টার পপুলেশন। তো আমরা বলতে পারি অল দ্য মেটা পপুলেশন আর সিস্টার পপুলেশন। মনে রাখতে হবে মেটা পপুলেশনে কোনো একটা স্পিসিসের অর্গানিজম অন্য একটা স্পিসিসের অর্গানিজমের কাছে চলে যাবে এবং বহু বছর ধরে সেখানে থাকার ফলে সেটা তার কাছে একটা লোকাল পপুলেশন হয়ে দাঁড়াবে। তো আমরা বলতে পারি দুটো লোকাল পপুলেশনের মধ্যে রিলেশনকে সিস্টার পপুলেশন, আর এই সম্পর্কটাকে আমরা কি বলি মেটা পপুলেশন। তাহলে আমরা বলতে পারি অল দ্য মেটা পপুলেশন আর সিস্টার পপুলেশন, বাট all sister population are not meta population। কেন না সিস্টার পপুলেশন এরকম কোনো কথা নেই যে এ স্পিসিসের অর্গানিজম কোনো কারণে বি এর কাছে চলে যাবে বা বি স্পিসিসের অর্গানিজম কোনো কারণে অন্য একটা স্পিসিসের অর্গানিজমের কাছে চলে যাবে, এরকম কোনো সম্পর্কই নেই। তাহলে সিস্টার পপুলেশন হলেই যে মেটা পপুলেশন হবে এমন কোনো কথা নেই, বাট মেটা পপুলেশন হলেই সিস্টার পপুলেশন হতে হবে। ক্লিয়ার হয়েছে? এটা ছিল লোকাল পপুলেশন, সিস্টার পপুলেশন, মেটা পপুলেশন। নেক্সট আসবে পপুলেশন ডেনসিটি। পপুলেশন ডেন্সিটি কি বলছে, নাম্বার অফ ইন্ডিভিজুয়াল পার ইউনিট এরিয়া at particular time। ধরে নিলাম এ স্পিসিসের অর্গানিজম 1 2 3 4 5 আর বি স্পিসিসের অর্গানিজম আলাদা আলাদা ভাবে থাকবে, তবেই তো পপুলেশন হবে। কারণ ডিফারেন্ট স্পিসিসের অর্গানিজম একসাথে থাকতে পারে না, বাট সেম স্পিসিসের অর্গানিজম একসাথে থাকতে পারে। ওকে, এর এরিয়া কত 5 মিটার স্কয়ার। ক্লিয়ার? বলছে এ স্পিসিসের পপুলেশন ডেনসিটি বের করতে হবে, বি এর স্পিসিসের পপুলেশন ডেনসিটি বের করতে হবে। তো বলতে হবে কার পপুলেশন ডেনসিটি বেশি। এর পপুলেশন ডেনসিটি কত হবে, এর নাম্বার অফ ইন্ডিভিজুয়াল পার ইউনিট এরিয়া হবে 1, বি এর ক্ষেত্রে হবে 10/5 হবে 2। তাহলে বুঝতে পারছি এর পপুলেশন ডেনসিটি বি এর থেকে কম বা বি এর পপুলেশন ডেনসিটি এর থেকে বেশি বলতে পারি। এটা হচ্ছে কিন্তু সেম স্পিসিসের ছিল বলে, এটা একটা স্পিসিস এটা একটা স্পিসিস, যদি সেম স্পিসিস থাকে তাহলে নাম্বার কাউন্ট করব, বাট যদি ডিফারেন্ট স্পিসিস থাকে, এটা হচ্ছে সেম স্পিসিসের ক্ষেত্রে সেম স্পিসিস বলতে এ যদি একটা হিউম্যান হয় বিও হবে কিন্তু হিউম্যান। এর ক্ষেত্রে এই লোকাল পপুলেশনে পপুলেশন ডেনসিটি 1, এই বি এর ক্ষেত্রে লোকাল পপুলেশনে পপুলেশন ডেনসিটি 2। কি এটা হচ্ছে সেম স্পিসিস, এটা এ হিউম্যান হলে বি কেও হিউম্যান হতে হবে, তবেই কিন্তু সেম স্পিসিস হবে। ওকে, বাট যদি ডিফারেন্ট স্পিসিস হয় কিভাবে করব? ডিফারেন্ট স্পিসিস বলতে ধরে নিলাম যদি দেয় ব্যানিয়ান ট্রি এন্ড গ্রাসের মধ্যে বলছে পপুলেশন ডেনসিটি আমাদেরকে বলতে হবে কার বেশি কার কম। তাহলে ব্যানিয়ান ট্রি এন্ড গ্রাসের মধ্যে কিভাবে করব, দুটোর তো স্পিসিস ডিফারেন্ট, যার বায়োমাস বেশি হবে এটা মনে রাখতে হবে। যদি ডিফারেন্ট স্পিসিসের ক্ষেত্রে বলে যার বায়োমাস বেশি হবে তার পপুলেশন ডেনসিটি বেশি হবে, তাহলে যার বায়োমাস কম হবে তার পপুলেশন ডেনসিটি কম হবে।
তাহলে বলতে পারি ব্যানিয়ান ট্রি এর পপুলেশন ডেনসিটি গ্রাসের থেকে বেশি। পপুলেশন ডেনসিটি তাহলে ব্যানিয়ান ট্রি এর গ্রাসের থেকে বেশি। এখানে একটা এক্সাম্পল দেয় এলিফ্যান্ট আর অ্যান্টের মধ্যে, এলিফ্যান্ট আর অ্যান্টের মধ্যে, তাহলে যার পপুলেশন ডেনসিটি বেশি, যার বায়োমাস বেশি তার পপুলেশন ডেনসিটি বেশি হবে, যার বায়োমাস কম হবে তার পপুলেশন ডেনসিটি কম হবে। আবার একটা ব্যাকটেরিয়া কালচারের ক্ষেত্রে, ব্যাকটেরিয়া কালচারের ক্ষেত্রে ব্যাকটেরিয়াকে আমরা নাম্বার কাউন্ট করতে পারবো না, তো তার কারণে আমরা এখানে কনসিডার করব কিন্তু বায়োমাস। যে ব্যাকটেরিয়ার বায়োমাস বেশি হবে সেই ব্যাকটেরিয়াগুলোর পপুলেশন ডেনসিটি বেশি হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এটা বললাম পপুলেশন ডেনসিটি। যদি সেম স্পিসিস থাকে তাহলে আমরা করব নাম্বার অফ ইন্ডিভিজুয়াল পার ইউনিট এরিয়া অ্যাট পার্টিকুলার টাইম, আর যদি ডিফারেন্ট স্পিসিস থাকে তাহলে আমরা বায়োমাস দিয়ে আমাদেরকে কনসিডার করতে হবে। যার বায়োমাস বেশি হবে তার পপুলেশন ডেনসিটি বেশি হবে, যার বায়োমাস কম হবে তার পপুলেশন ডেনসিটি কম হবে। নেক্সট আসবে বার্থ রেট, বা যাকে আমরা বলবো ন্যাটালিটি। বার্থ রেট বা যাকে আমরা বলবো ন্যাটালিটি। ন্যাটালিটি আমরা কাকে বলবো? বার্থ রেট বা ন্যাটালিটি। বার্থ রেট বা ন্যাটালিটি হচ্ছে, বার্থ রেট অলসো নোন অ্যাজ ন্যাটালিটি। বার্থ রেটকে আমরা স্মল বি দ্বারা ডিনোট করি। এর ফর্মুলা হচ্ছে নাম্বার অফ নিউ ইন্ডিভিজুয়াল বা বার্থ নাম্বার অফ নিউ ইন্ডিভিজুয়াল বর্ন বা বার্থ বাই ইনিশিয়াল পপুলেশন। ইনিশিয়াল পপুলেশন তাকে আমরা বলবো বার্থ রেট বা ন্যাটালিটি। এক্সাম্পল, এনসিইআরটির এক্সাম্পল বলছে নিউ প্ল্যান্টস অ্যাড হয়েছে কত 8, ইনিশিয়াল প্ল্যান্ট ছিল কত 20, তাহলে বলছে বার্থ রেট কত হবে? তাহলে স্মল ভি ইজ ইকুয়াল টু নাম্বার অফ নিউ ইন্ডিভিজুয়াল বর্ন বা বার্থ 8 বাই ইনিশিয়াল পপুলেশন 20, ক্যালকুলেট করলে 8/20 হচ্ছে, তাহলে 0.4। এটা হচ্ছে কিন্তু বার্থ রেট। অনেকে আমরা কি করি, ভুল করে দিই কি, যখন আমরা করি ইনিশিয়াল পপুলেশন 20+8 করে দিই। কেন না, ইনিশিয়াল বলতে কিন্তু আগে যে পপুলেশনটা ছিল সেটাই হবে কিন্তু এখানে বসবে, কিন্তু আমরা করি 20+8 করে দিই। কেন? কারণ নাম্বার অফ নিউ বা ইন্ডিভিজুয়াল বর্ন বা বার্থ কত হয়েছে? 8 হয়েছে, তো তার কারণে পপুলেশন যদি অ্যাড করে দিই তাহলে টোটাল পপুলেশনটা বের হচ্ছে, বাট এখানে জানতে চাই ইনিশিয়াল পপুলেশন। নেক্সট আসবো সেম একইভাবে ডেথ রেট বা যাকে আমরা বলছি মোর্টালিটি। ডেথ রেট বা যাকে আমরা বলছি মোর্টালিটি। মোর্টালিটি ডেথ রেটকে আমরা স্মল ডি দ্বারা ডিনোট করি। স্মল ডি ইজ ইকুয়াল টু নাম্বার অফ নিউ ডেথ বাই ইনিশিয়াল পপুলেশন পপুলেশন। এখানে ছোট এক্সাম্পল আছে, এনসিইআরটির এক্সাম্পল বলছে ইনিশিয়াল পপুলেশন 40, নাম্বার অফ ডেথ বলছে 4, বলছে ডেথ রেট কত হবে? তাহলে স্মল ডি ইজ ইকুয়াল টু 4/40, 1/10, 0.1। তাহলে ডেথ রেট হবে নাম্বার অফ নিউ ডেথ বাই ইনিশিয়াল পপুলেশন, বার্থ রেট হবে নাম্বার অফ নিউ ইন্ডিভিজুয়াল বর্ন বা বার্থ বাই ইনিশিয়াল পপুলেশন। এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে বার্থ রেট, ডেথ রেট। নেক্সট লাস্ট টপিক আসবে এজ পিরামিড। এজ পিরামিড কি বলছে? এজ পিরামিড হচ্ছে, এজ পিরামিড আমরা তিনটে টপিক করবো। একটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ, একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ, একটা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। প্রি রিপ্রোডাক্টিভ কি? প্রি রিপ্রোডাক্টিভ হচ্ছে অর্গানিজম হ্যাজ নো রিপ্রোডিউসিং অ্যাবিলিটি। কি বলছে? অর্গানিজম হ্যাজ নো রিপ্রোডিউসিং অ্যাবিলিটি। নেক্সট আমরা বলবো রিপ্রোডাক্টিভ। রিপ্রোডাক্টিভ কি? হ্যাভ রিপ্রোডিউসিং অ্যাবিলিটি, হ্যাভ রিপ্রোডিউসিং
অ্যাবিলিটি। নেক্সট আমরা আসবো পোস্ট রিপ্রোডাকশন। পোস্ট রিপ্রোডাক্টিভ বা রিপ্রোডাকটিভ। লাস্ট রিপ্রোডিউসিং অ্যাবিলিটি, কি বলছে, লাস্ট রিপ্রোডিউসিং অ্যাবিলিটি। ক্লিয়ার? এখানে আমরা তিনটে কি বলবো, গ্রাফ করবো। গ্রাফ কি কি, একটা আমরা তিনটে গ্রাফের তিনটে লেয়ার দেখবো। একটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ, নেক্সট দেখবো রিপ্রোডাক্টিভ, নেক্সট দেখবো পোস্ট রিপ্রোডাক্টিভ। এখানে বলে রাখি গ্রাফে পোস্ট রিপ্রোডাক্টিভের কোনো কাজ নেই। এখানে হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ। এটাকে আমরা বলবো এক্সপ্যান্ডিং। বলে দিচ্ছি কিভাবে বুঝবো। নেক্সট আসবো স্টেবল, তিনটে লেয়ারই থাকবে, এটা ছোট হতে পারে বড় হতে পারে। স্টেবল আসবে প্রি রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ, পোস্ট রিপ্রোডাক্টিভ। এটা আসবে স্টেবল। নেক্সট লাস্ট আসবে ডিক্লাইনিং। এটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ, এটা হচ্ছে পোস্ট রিপ্রোডাক্টিভ। এটাকে আমরা বলবো ডিক্লাইনিং। এখানে তিনটে পিরামিড পেয়েছি, একটা হচ্ছে এক্সপ্যান্ডিং, একটা হচ্ছে স্টেবল, একটা হচ্ছে ডিক্লাইনিং। এক্সপ্যান্ডিং হচ্ছে ধীরে ধীরে কি হবে, বাড়বে। নিচের দিক থেকে আমরা দেখবো, উপর দিক থেকে আমরা দেখবো নিচের দিকে করে ধীরে ধীরে কি হচ্ছে, বাড়ছে। দেখো রিপ্রোডাক্টিভ যদি বেশি হয়, প্রি রিপ্রোডাক্টিভ তাহলে বেশি ছিল, তার কারণে রিপ্রোডাক্টিভ বেশি হয়েছে। তো তার কারণে তাকে আমরা বলবো কি এক্সপ্যান্ডিং। এক্সপ্যান্ডিং মানে ধীরে ধীরে বাড়ছে, এখনো বাড়েনি, বাড়ছে। ঠিক আছে, তাহলে রিপ্রোডাক্টিভ যদি বেশি হয়, প্রি রিপ্রোডাক্টিভ কি হবে, অবশ্যই বেশি হবে, আরো বেশি হবে। প্রি রিপ্রোডাক্টিভ বেশি থাকলে তবেই তো রিপ্রোডাক্টিভ বেশি হবে। নেক্সট আসবে স্টেবল। স্টেবলের তিনটে সেম হবে, প্রি রিপ্রোডাক্টিভ যত থাকবে রিপ্রোডাক্টিভও তত থাকবে। কিন্তু ডিক্লাইনিং এ কি আস্তে আস্তে কমবে। রিপ্রোডাক্টিভ এরকম, এনসিইআরটি যদি ডায়াগ্রাম দেখি আমরা, যদি আমরা এনসিইআরটি ডায়াগ্রাম দেখি, এক্সপ্যান্ডিং, স্টেবল, ডিক্লাইনিং, এটা হচ্ছে কি পোস্ট রিপ্রোডাক্টিভ পিঙ্ক কালারের যেটা, নেক্সট ব্লু কালারের রিপ্রোডাক্টিভ, নেক্সট হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ। এখান থেকে আমরা বুঝতে পারছি, দেখো পরপর আস্তে 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 এক্সপ্যান্ডিং এ কি হচ্ছে, বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। রিপ্রোডাক্টিভ ফার্স্টে কম ছিল, দেন আবার বাড়লো, দেন তাহলে প্রি রিপ্রোডাক্টিভ কি হবে, অবশ্যই রিপ্রোডাক্টিভের থেকে বেশি হবে। আচ্ছা, স্টেবল মানে কি, সেম থাকবে প্রি রিপ্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ, কিন্তু পোস্ট রিপ্রোডাক্টিভ সেম থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু ডিক্লাইনিং কি হবে, আস্তে আস্তে স্টেবল হলো, দেন ডিক্লাইনিং, দেন ধীরে ধীরে কমছে। ধীরে ধীরে কমছে মানে কি, রিপ্রোডাক্টিভ যত থাকবে, রিপ্রোডাক্টিভ থেকে ডিক্লাইনিং মানে রিপ্রোডাক্টিভ আরো কমে আসছে। রিপ্রোডাক্টিভ যদি কমে আসে, প্রি রিপ্রোডাক্টিভ কি হবে, আরো কম হবে। প্রি রিপ্রোডাক্টিভ যদি সব থেকে কম হয়, রিপ্রোডাক্টিভ আরো কম হবে। তার কারণে রিপ্রোডাক্টিভ এখানে কি হচ্ছে, ধীরে ধীরে কমছে। প্রি রিপ্রোডাক্টিভ কি হবে, তাহলে সব অনেক কম হবে। স্টেবলে দুটো সেম থাকবে, প্রি রিপ্রোডাক্টিভ, রিপ্রোডাক্টিভ। পোস্ট রিপ্রোডাক্টিভ সেম থাকতে পারে, বেশি থাকতে পারে, কম থাকতে পারে, কোনো ডিপেন্ড করে না। কিন্তু প্রি রিপ্রোডাক্টিভ আর এক্সপ্যান্ডিং এ কি হবে, এক্সপ্যান্ডিং এ রিপ্রোডাক্টিভ বাড়ছে, মানে প্রি রিপ্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভের থেকে বেশি হতে হবে, তার কারণে তো রিপ্রোডাক্টিভ বাড়বে। তো তার কারণে সেটা হবে কি এক্সপ্যান্ডিং। ক্লিয়ার? এটা ছিল এজ পিরামিড। দেন এক্সপ্যান্ডিং, স্টেবল, ডিক্লাইনিং। তো এজ পিরামিড দিয়ে আজকে চ্যাপ্টার শেষ হচ্ছে। চলো, থ্যাংক ইউ।